সাকিব কি বলেছিলেন আপনাকে বলটা দেওয়ার সময়, এই যে বিশ্বাসটা 12 রানের? সাকিবে যখন বলটা দেয় আমি ওর বলটা নিয়ে আরেকজনকে দিয়ে দেই, তখন সাকিবে বলে তোর বলিং করতে হবে। কথা আছে না যে যে মানুষ চোখে সরিষা ফুল দেখে, সো ওই দিনকে আমার ফার্স্ট ফিল হয়েছে যে না আমি মনে কিছু একটা দেখছি। যদি কখনো আবার সুযোগ পাই টেস্ট ক্রিকেটে, অবশ্যই টেস্ট ক্রিকেট খেলতে চাই আমি। তো ওইখানে যে ম্যাচগুলো খেলেছি, যে ওই ম্যাচগুলোতে খুবই লো স্কোরিং উইকেট ছিল, ওইখানে কেউ তেমন রান করে নাই, কিন্তু ওই পারফর্মটাতে হয়তো বা আমার উপরে বেশি ইফেক্ট ফেলেছে। এবার একটু টেস্ট নিয়ে কথা বলবো। আপনি আসলে টেস্টের শুরুটা যখন করেন নাম্বার 6-7 এই পজিশনটাতে প্রথম 4 ইনিংস আপনাকে দেখা গেছে, সেখানেও আপনি 30 ইনিংস খেলেছিলেন দুটো। কিন্তু তারপরে যখন আপনাকে 2018 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে যখনই 2 নম্বরে আনা হলো, মানে টপ অর্ডারে আনা হলো, তখনই আপনি ভালো খেলেছেন। আপনার ক্ষেত্রে আসলে আমি দেখেছি ওয়ানডে কিংবা টেস্ট, মানে আপনি সবসময় টপ অর্ডারে আপনার রান থাকে, যখনই আপনাকে নিচে ট্রাই করা হয় মানে আপনার রানটা আসলে কমে যায়। মানে এই যে এক্সপিরিয়েন্সটা আপনাকে নিয়ে কি একটু বেশি চালানো হয়েছে কিনা, মানে আপনার কি মনে হয়? এটা তো বলতে পারবো না, কিন্তু মানে চেষ্টা করেছি যেখানে সুযোগ পেয়েছি ভালো করার। হ্যাঁ, খারাপ ভালো মিলেই কেরিয়ার ছিল, কিন্তু টেস্ট যতদিন খেলেছি আমার কাছে মনে হয় ভালো করছিলাম। কিন্তু মাঝখানে কয়েকটা ম্যাচ খেলেছি, যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে আমাদের হোমে, ওইগুলো উইকেট মানে খুবই লো স্কোরিং এর উইকেট ছিল। আমাদের এই উইকেটকে ধরা হয় মানে ব্যাটারদের, সাকিবও বলেছেন, লিটনও বলেছেন, ব্যাটারদের ক্যারিয়ারই শেষ হয়ে যায়। এগুলা সিচুয়েশনে যখন আপনাকে এমন কঠিন সিচুয়েশনে দেয়, এটা নিশ্চয়ই আরেকটা বাড়তি প্রেশার। না, এটা তো ছিল, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন আমি বাকি যে টেস্ট ম্যাচগুলো খেলেছি বলবো না যে খুবই ভালো করেছি, হ্যাঁ, কিন্তু অন এভারেজ ভালোই করছিলাম। কিন্তু ওইখানে যে ম্যাচগুলো খেলেছি, যে ওই ম্যাচগুলোতে খুবই লো স্কোরিং উইকেট ছিল, ওইখানে কেউ তেমন রান করে নাই, কিন্তু ওই পারফর্মটাতে হয়তো বা আমার উপরে বেশি ইফেক্ট ফেলেছে, যে রান না করাতে তখন টিমের বাইরে চলে গিয়েছি। আবার যখন টেস্ট টিমে এসেছি নিউজিল্যান্ডের সাথে, আমি যখন বাদ পড়ার আগেও মনে হয় আমি নিউজিল্যান্ডের সাথে একটা 149-এর ইনিংস খেলেছিলাম। হ্যাঁ, আমি যখন লাস্ট ম্যাচটা খেলি ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমি অলমোস্ট 6 মাস হয়তো বা আমি লাল বলের বাইরে ছিলাম প্র্যাকটিস থেকে। সো হ্যাঁ, অবশ্যই আবার যদি সুযোগ পাই অবশ্যই টেস্টে ভালো কিছু করার চেষ্টা করব, কারণ লাস্ট অনেক বছর ধরেই ফোর ডে ক্রিকেট আমরা ডোমেস্টিকে যেগুলো খেলছি ভালো করার চেষ্টা করছি এবং ভালোও করছি। তো যদি সুযোগ পাই আবার টেস্ট ক্রিকেটে ফিরতে চাই। টেস্টটা নিয়ে কি, মানে টেস্ট ক্যারিয়ারটা নিয়ে কি নিজেরও একটা আক্ষেপ আছে যে আমি চাইলে এটা আরো বড় হইতো হয়তো বা সুযোগ? হ্যাঁ, সুযোগ তো অবশ্যই ছিল। হ্যাঁ, তবে এটা সত্য কথা, আমি যখন টেস্ট টিমে ছিলাম মানে ঢুকেছিলাম, তখন হয়তো আমি টেস্টে অনেক মানে ভালো ছিলাম না, এটা একদম ফ্র্যাঙ্কলি যে শুরুর দিকে। কিন্তু যখন ভালো খেলা শুরু করেছিলাম টেস্টের দিকে, টেস্ট ক্রিকেট বোঝা শুরু করেছিলাম, তখন আর কি টেস্টের থেকে একটু দূরে সরে গেছি। কিন্তু হ্যাঁ, এখনও ডোমেস্টিকগুলো খেলছি, যেখানে খেলছি টেস্ট ক্রিকেট ভালো করা বা টেস্ট ক্রিকেট বুঝে ক্রিকেট খেলার চেষ্টা করছি। তো অবশ্যই যদি কখনো আবার সুযোগ পাই টেস্ট ক্রিকেটে, অবশ্যই টেস্ট ক্রিকেট খেলতে চাই আমি। টেস্ট ক্রিকেট আমরা শ্রীলঙ্কায় ছিলাম কিছুদিন আগেই, শান্ত একটা কথা বলেছিলেন যে আমরা যে টপ অর্ডারে আমাদের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান দরকার, যেখানে এনামুল হক বিজয়কে ট্রাই করানো হয়েছে, পরে হয়তো বা তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু এখনও কিন্তু ওই জায়গায় একটা স্পট ফাঁকা রয়েছে। আপনার কি মনে হয় আপনার সেই অ্যাবিলিটি কিংবা আপনার নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে যে আপনি ওই জায়গাটা পূরণ করতে পারবেন? অবশ্যই না, ওই যে বললাম যে লাস্ট কয়েক বছর ধরে যখন ফোর ডে ক্রিকেটগুলো খেলছি, চেষ্টা করছি নিজেকে ওইভাবে প্রস্তুত রাখার জন্য। যদি তারা মনে করে যে আমি সেইখানের জন্য ক্যাপেবল ব্যাটসম্যান, তারা যদি সুযোগ দিতে চায় অবশ্যই সেই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। শান্ত যদিও টেস্ট থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন আপনি যতদিনই ছিলেন, আপনি শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন তাকে কীভাবে মূল্যায়ন করবেন? শান্ত ভালো ক্যাপ্টেন ছিল, সে সবাইকে নিয়ে চলতো এবং তার ডিসিশন মেকিং ভালো ছিল। হ্যাঁ, ক্যাপ্টেন হতে গেলে একটু এগ্রেসিভ হতে হয়, সেই জিনিসটাও তার মধ্যে ছিল। ওভারঅল ভালো ছিল। টি-20 নিয়ে জাতীয় দলের হয়ে আপনার নিজেকে মূল্যায়নটা আপনি কীভাবে করবেন আসলে? সত্য কথা বলতে টি-20 হ্যাঁ ভালো খারাপ তো সব ছিল, কিন্তু হ্যাঁ টি-20তে আমার উপরে বেশি ইফেক্ট পড়েছে আছে ওয়ানডে আর টি-20। যখন আমি একসাথে খেলেছি, ধরেন আমি ওয়ানডে ভালো করেছি, এসে টি-20 খারাপ করলে দুইটা মিক্সড আপ হয়ে গেছে। সো এইটাতে একটু আমার উপরেও একটু অনেক সময় এই জিনিসটা প্রেশার আসছে যে একই সাথে সিরিজ টি-20 খারাপ করে, আবার ওয়ানডেতে ভালো করেছি, টি-20তে খারাপ করেছি, তো নেক্সট সিরিজে আবার ওয়ানডে প্রথমে। সো জিনিসটা একটু ম্যাচ আপ হয়েছে, আমার ক্ষেত্রেও জিনিসটা একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে।
টি-20 নিয়ে যখন কথা হয় তখন আসলে নিধাস ট্রফির ওই ফাইনালটার কথা হবে, দীনেশ কার্তিকের ওই শেষ ওভারটা, মানে সাকিব আল হাসান যখন আপনাকে বলটা দিলেন তখন আসলে কি বলেছিলেন, বা আপনার মাইন্ডে ওই সময় সাকিব কি বলেছিলেন আপনাকে বলটা দেওয়ার সময়, এই যে বিশ্বাসটা 12 রানের? না, অ্যাকচুয়ালি তার আগে তো আমি বল করেছিলাম ওই ম্যাচেই, ভালো করেছিলাম। তো আমি লাস্ট ওভার যে আমাকে দিবে এটা আমার প্ল্যানে ছিল না, সত্য কথা বলতে। যেমন রুবেল ভাই মানে 19 নম্বর ওভারটা একটু মার খাইছে, কিন্তু রুবেল ভাই কিন্তু ওই টুর্নামেন্টে বেস্ট বলার ছিল ওই ওভারটা বাদে। তো আমি অ্যাকচুয়ালি মিড উইকেট থেকে আরেক মিড উইকেটে যাচ্ছিলাম ফিল্ডিং করার জন্য, রানিং করে। সাকিবে যখন বলটা দেয় আমি ওর বলটা নিয়ে আরেকজনকে দিয়ে দিই, তখন সাকিবে বলে তোর বলিং করতে হবে। আমি ফাইন, ঠিক আছে। আবার ক্যাপটা আম্পায়ারকে দিয়ে নর্মালি আমি যেরকম বোলিং করতে যাই বোলিং করতেই গেছি, এবং প্রথম 3টা বল ভালো করার পরে তখন আর কি সাকিব ভাই এসে বলে যে টেনশনে কিছু নাই, যে কোনো সমস্যা নেই, তুই নিজের মতো করে বল কর, এটা একটা সুযোগ তোর নায়ক হওয়ার। তো ওই সময়টায় আমার মধ্যে একটা ফিল আসে যে যখন দায়িত্বটা, মানে আমি তো নর্মালি বল করছিলাম, যেহেতু বল আমাকে দিয়েছে, বল আমাকেই করতে হবে, আমার প্ল্যানেই বল করছিলাম। তো ওই সময় আমার মধ্যে একটা টেনশন কাজ করে। তো আমি ওই সময় একটু ব্রেকও নেই, ব্রেক নেওয়ার পরে যখন আরও বাকি 2টা বল করি, লাস্ট, হ্যাঁ লাস্ট বলে মনে হয় 5 রান দরকার ছিল, তখন একটু বেশি টেনশন ছিল যে যদি আমার কাছে যতটুকু সুযোগ আছে আমি চেষ্টা করব যে আমার বেস্ট বলটা করার, এবং আমি যদি সবথেকে বেশি 4 রানও দেই তাহলেও নেক্সট ওভার মানে সুপার ওভার হতে গেলে বেস্ট বলারের কাছে চলে যেতে পারবে। তো আমার মাথার মধ্যে ব্যাকআপ মাইন্ড এইটাই ছিল। এবং ওই সময় সাজেন আমি একটা ভয়েস শুনি মুশফিক ভাইয়ের কাছ থেকে যে ওয়াইড ইয়র্কার ভালো অপশান। তো আমিও সেই জিনিসটাই, আমার ব্যাকআপ মাইন্ডেও ওইটাই ছিল, এবং আমি যখন বলবার কাছ থেকে এই ভয়েসটাও শুনি তো আমার কাছে মনে হচ্ছে ওইটাই ভালো অপশান, কারণ অফ সাইডটা সব থেকে বড় সাইড ছিল। হ্যাঁ, এবং আমার এখানে ফিল্ডারও ছিল, আমার সব মানে এও ছিল রেডি, ফিল্ডার, আমার ফিল্ড পজিশান, আমার প্ল্যানিং, কিন্তু হয়তো বা এক্সিকিউশনটা যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয়নি। এবং ওই দিনটাতে আমি বলবো যে দীনেশ কার্তিকের দিন ছিল, সে অ্যাকচুয়ালি অনেক ভালো ক্রিকেট খেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও অনেক ভালো শট খেলেছে, এবং আমি বলবো ওই দিনটাতে দীনেশ কার্তিক অনেক ভালো ক্রিকেট খেলছে ওভারঅল। সেদিন আসলে ড্রেসিং রুম কিংবা ওই দিন রাতটা কেমন গেছিল সৌম্য সরকার বা সবারই? সবারই তো অনেক মন খারাপ ছিল, হ্যাঁ। তবে আমি ওই দিনকে অনেক কিছু শিখছি, যে পেশার যে জিনিসটা ওই দিনকের পর থেকে অনেকটা কম লাগে, কারণ ওই যে পেশারটা ছিল এটা মানে বলে বোঝানোর মতো না। একটা কথা আছে না যে মানুষ চোখে সরিষা ফুল দেখে, সো ওই দিনকে আমার ফার্স্ট ফিল হয়েছে যে না, আমি অনেক কিছু একটা দেখছি। সো চেষ্টা করেছিলাম নিজের বেস্টটা দেওয়ার জন্য। হ্যাঁ, হয়তো যদি ম্যাচটা জিতাতে পারতাম নিজের কাছে অনেক অনেক ভালো লাগতো, এবং অনেক স্মৃতিময় একটা দিন থাকতো। হ্যাঁ, এখনও স্মৃতিময় দিন, কিন্তু খারাপ দিক দিয়ে। সো কিন্তু ওই দিনকে থেকে আমি অনেক কিছু শিখেছি আর কি, অনেক কিছুই করছি ভাই। হ্যাঁ, মনোবিজ্ঞানের সাহায্য নিছি অনেকের সাথে, এরকম দেশে না বিদেশের মানুষের সাথেও কথা হয়েছে, এবং বাইরে ক্লাসও করেছি। অ্যাকচুয়ালি হাতু আমার ক্রিকেটটা মনে হয় ভালো বুঝতো, এটা আমার পার্সোনাল ফিল হয়, যে ও যেভাবে যে গাইডলাইনগুলো আমাকে দিয়েছিল আমি হয়তো বা সেই জিনিসগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। নিউজ বা বাইরের যে জিনিসগুলো এগুলো তো এরকম আমাদের শোনাটাও অতটা ঠিকও না, কারণ আমাদের জিনিসটা দিন শেষে হচ্ছে মেন্টাল গেম। আমরা যত মেন্টালি ফিট থাকতে পারবো তত এখানে ভালো থাকতে পারবো।